আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস বলেছেন, বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সেটি নির্ধারিত হবে আগামী 5ই নভেম্বরের নির্বাচনে। এর আগে রীতি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক শুরু হয়। পুরো অনুষ্ঠান জুড়ে দুই প্রার্থী একে অন্যকে দোষারোপ করে গেছেন, পাশাপাশি প্রকাশ করেছেন বিভিন্ন বিষয়ে নিজেদের পরিকল্পনা। আল জাজিরা জানিয়েছে, বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের সাথে হাত মেলান কমলা। এরপর তার বক্তব্য শুরু করেন এবং একই সঙ্গে শুরু হয় বিতর্ক। নিজের বক্তব্যে 2020 সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন কমলা। তিনি বলেন, আমাদের এমন কোনো প্রেসিডেন্ট থাকতে পারে না যিনি অতীতের মতো জনগণের রায়কে বাতিল করে দেওয়ার চেষ্টা করেন। কমলা হ্যারিস আরও বলেন, বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন, এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার লাঞ্চে ট্রাম্পকে খেয়ে ফেলবেন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ট্রাম্প তার বক্তব্যে বলেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন, তিনি নিজের মতো করে আরব জনগণকেও ঘৃণা করেন। তিনি কিভাবে গাজায় চলমান যুদ্ধ শেষ করবেন এবং হামাসের হাতে আটক থাকা বন্দীদের ফিরিয়ে আনতে উদ্যোগী হবেন জানতে চাওয়া হলে ট্রাম্প দাবি করেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধই হতো না। যদি হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হন, আমার বিশ্বাস 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। এসবের বাইরেও ইউক্রেন যুদ্ধ, গর্ভপাত আইন, মেক্সিকো সীমান্ত সহ বিভিন্ন বিষয়ে বিতর্কে লিপ্ত হন দুই প্রার্থী। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ ভোটাররা বিতর্কে প্রার্থীদের বক্তব্য শুনে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, কারণ এই বিতর্কের মাধ্যমে প্রার্থীর নীতি কেমন হবে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। ভোটের আগে দুই প্রার্থীর মধ্যে আরও এক দফা বিতর্ক হতে পারে, তবে এই বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। রাজধানী ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বড় ধরনের সংঘাতের পর 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ও 3টি জেলায় কারফিউ ঘোষণা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরের রাজ্য সরকার। মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসন দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে কারফিউ জারির পরও শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘাতের খবরও পাওয়া গেছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা রাজ্য জুড়ে সহিংসতার প্রতিবাদে রাস্তায় নামে। তারা গভর্নরের কার্যালয় অবরোধ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়। কোনো কোনো সংবাদ মাধ্যমে বলা হয়েছে 80 জন। এরপর ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, অনিবার্য কারণে মঙ্গলবার বিকেল 3টা থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত 5 দিন রাজ্য জুড়ে লিজ লাইন, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন সহ সকল প্রকার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ইম্ফল টাইমস নামের একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকাল 11টা থেকে 3টি জেলায় কারফিউ জারি করা হয়। তবে কারফিউ উপেক্ষা করে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংয়ের কুশপুত্তলিকা দাহ করে। বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। একটি ব্যানারে লেখা ছিল, মেইতেদের বিরুদ্ধে ভারতের ছায়াযুদ্ধ বন্ধ করো। এছাড়া মণিপুর থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয়া একটি ব্যানারে লেখা ছিল, আমাদের ভূখণ্ড আমরাই চালাবো। জাতিগত বৈচিত্র্যে ভরপুর মণিপুরে গত বছর মে মাস থেকে হিন্দু প্রধান মেইতেই এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি চিন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। মাঝখানে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি ফের তীব্র রূপ নিয়েছে সংঘাত। গত প্রায় 1.5 বছরের সহিংসতায় উভয় সম্প্রদায়ের শতাধিক মানুষ নিহত হয়েছেন। তবে এবারের সংঘাতে বেশ কিছু সশস্ত্র বিদ্রোহী সংগঠনের সম্পৃক্ততার কথা জানিয়েছে পুলিশ, যা রাজ্যটির পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার একদল শিক্ষার্থী একটি ভবন থেকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে 7 সিস্টার্সের পতাকা টাঙিয়ে দিয়েছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। রাশিয়ার রাজধানী মস্কো এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় 150টি ড্রোন ছুড়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। ইউক্রেন থেকে ছোড়া ড্রোনগুলোর মধ্যে 144টিকে আঘাত হানার আগেই ভূপাতিত করতে পেরেছে রুশ বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনাবাহিনী ব্রায়ানস্কে 72টি, মস্কোতে 20টি, ক্রুজকে 14টি, তুলায় 13টি এবং দেশের অন্যান্য অঞ্চলে মোট 25টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে 5টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি। সেগুলোর মধ্যে একটির আঘাতে মস্কোতে 46 বছর বয়সী এক নারী এবং 9 বছর বয়সী এক শিশু আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন মস্কোর মেয়র অ্যান্ড্রিয়ে ভোরবয়েভ।
ব্যাপক এই ড্রোন হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মস্কোর দুই ব্যস্ত বিমানবন্দরে। দুই বিমানবন্দরই মঙ্গলবার ফ্লাইট স্থগিত রাখতে বাধ্য হয়েছে। সবচেয়ে বেশি ড্রোন হামলার ঘটনা ঘটেছে ব্রায়ানস্ক প্রদেশে। এই প্রদেশটি ইউক্রেনের সীমান্তবর্তী, তবে ড্রোনের আঘাতে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন গভর্নর। কিছুদিন ধরেই পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে উভয় পক্ষ। রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। জবাবে কিয়েভও হামলা চালাচ্ছে রুশ ভূখণ্ডে। সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করা ইউক্রেনের সেনাদলটি এখনও সেখানে অবস্থান করছে। কয়েক সপ্তাহ হয়ে গেলেও তাদের বিতাড়িত বা দমন করতে পারেনি রুশ বাহিনী। অন্যদিকে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সংলগ্ন মেমরিক নামের একটি গ্রাম দখল করে রুশ সেনারা। এই গ্রাম থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ইউক্রেনের একটি গোলাবারুদ এবং রসদের বড় ভাণ্ডার রয়েছে। মেমরিক দখলের কয়েক ঘন্টা পর রাশিয়ার উদ্দেশ্যে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। জেনিন শহর থেকে ইসরায়েলি সেনারা চলে গেলেও নাবলুস এবং তুলকারমে তারা এখনও অবস্থান করছে। মঙ্গলবার এই দুটি শহরে সেনাদের উপর বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে যোদ্ধারা। এসব হামলায় বেশ কিছু সেনা হতাহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা পশ্চিম তীরের তুলকারম ক্যাম্পের কাছে দখলদার সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেনারা ক্যাম্পে প্রবেশ করতে চাইলে তাদের উপর অনেকগুলো বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আল কাসাম। তবে এই সংঘাতের কোনো পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি সংগঠনটি। আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তুলকারমে উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক বহরের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে যোদ্ধাদের। ক্যাম্পের ভেতর ইসরায়েলি সেনাদের একটি দলকে যুদ্ধ প্রস্তুতি নিয়ে অবস্থান করতে দেখে কয়েক দিক থেকে হামলা চালায় আল কুদস। তুলকারম ক্যাম্পের কাছে বালাউনে এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা। হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে যানটি। একই এলাকায় যোদ্ধাদের আরেকটি ইউনিট মেশিনগান সহ বিভিন্ন অস্ত্র নিয়ে গুলি চালায় দখলদার সেনাদের ওপর। ক্যাম্পের কাছে ঘানেম এলাকায় সেনাদের একটি পদাতিক দলের উপর সরাসরি হামলা চালিয়েছে যোদ্ধারা। এতে বেশ কিছু সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে কুদস ব্রিগেডস। নাবলুস শহরে অন্তত দুটি জায়গায় ইসরায়েলি বাহিনীর ওপর প্রতিরোধ যোদ্ধারা হামলা করছে। এ সময় তাদের উপর গুলি এবং হ্যান্ড গ্রেনেড ছোড়া হয়। এছাড়া সেনাদের লক্ষ্য করে মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেছেন, হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব, তবে এই সুযোগ সীমিত হয়ে আসছে আর যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়টি অনেক জটিল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইয়াভ গ্যালান্টের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামাসের সঙ্গে অন্তত 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি সম্ভব, যা লেবানন সীমান্ত স্থিতিশীলতা আনতে পারে। এই বিরতির সময় গাজার জিম্মিদের মুক্তির সম্ভাবনা রয়েছে, তবে তিনি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেননি, যা হামাস দাবি করেছে। তিনি বলেন, ইসরায়েলকে এমন একটি চুক্তি করতে হবে যা 6 সপ্তাহের বিরতিতে জিম্মিদের ফেরত দেবে। এরপর আমরা নিজেদের লক্ষ্য অর্জনে পুনরায় কার্যক্রম চালাতে পারব। এর মধ্যে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় অনেকদিন ধরেই যুদ্ধ অবসানের চেষ্টা চলছে, তবে হামাসের প্রধান দাবি, স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি গাজা থেকে প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, গাজার মিশরীয় সীমান্তে কৌশলগত করিডরে ইসরায়েলি বাহিনীর স্থায়ীভাবে অবস্থান করবে এবং মার্কিন মধ্যস্থতাকারীরা একটি 3 পর্বের পরিকল্পনার প্রস্তাব করেছেন, যার প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হামাস কিছু জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত থাকবে। তবে গ্যালান্ট বারবার বলেন, ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য হল হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করা ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। যদিও হামাস এই ধরনের আংশিক চুক্তি গ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা সমঝোতার জন্য একটি সমন্বিত প্রস্তাব তৈরিতে কাজ করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ইসরায়েলের অংশগ্রহণ বন্ধে নিউ ইয়র্কের আরব গ্রুপগুলোকে ভূমিকা পালন করতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। মঙ্গলবার আরব দেশগুলোর এই জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়, তবে এই গ্রুপগুলো কিভাবে কাজ করবে তা জানা যায়নি। বৈঠকের প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা বিষয়ক মামলার রায় ত্বরান্বিত করার আহ্বানও জানানো হয়েছে। 1948 সালের আন্তর্জাতিক কনভেনশন অমান্য করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে সাউথ আফ্রিকা। চলতি বছর 3 দফায় আদালত ইসরায়েলকে গণহত্যা না চালাতে নির্দেশনা দিলেও তা মেনে চলেনি ইহুদিবাদী সরকার। আরব লীগ এই বিষয়টি নিয়ে আরও তৎপর হতে আন্তর্জাতিক আদালতকে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক আদালত দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পক্ষে অংশ নিতে জোটের সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।
আরব পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে অগ্রসর হতে। 2 মাস আগে আইসিসি প্রসিকিউটরের অফিস ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সুপারিশ করেছে। এছাড়া ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে আরব লীগের পক্ষ থেকে। যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েল যে পরিকল্পনা করেছে তার নিন্দাও জানিয়েছে সংগঠনটি। গাজায় এবারের ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়ানোর অভিযোগ উঠেছে আরব দেশগুলোর বিপক্ষে। এই রাষ্ট্রগুলো যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আলোচনা ছাড়া ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। অনেকেই মনে করেন আরব দেশগুলো ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালে ইসরায়েলি গণহত্যা চালানোর সাহসই পেত না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।